বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাইজিদ আলম, লেকচারার অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, শর্ট টার্ম ফিন্যান্সিং, ক্লাস নম্বর 2, কস্ট অফ ট্রেড ক্রেডিট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের প্রবলেম নাম্বার 2 করানো হবে। আমার যে একটা শীট আছে সেই শীটের A company extend credit facility of টাকা 50,000 on terms of, একটা কোম্পানি ধারের সুবিধা নিচ্ছে 50,000 টাকার, শর্ত হচ্ছে মানে সে ধার বৃদ্ধি করতে চাচ্ছে, ধার করতে চাচ্ছে কত টাকার? 50,000 টাকার। অন টার্মস অফ, শর্তটা হচ্ছে 1 নাম্বার 2/10 N45, অর্থাৎ 10 দিনের মধ্যে সে যদি এই টাকা পরিশোধ করে 2% বার্তা পাবে, আর তা যদি পরিশোধ না করে তাহলে তাকে 45 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে সে কত বার্তা আর পাবে না, তখন 50,000 টাকা দিতে হবে, এই একটা শর্ত। তারপরে 3/15 নেট 60, অর্থাৎ 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বার্তা হবে। তাছাড়া তাকে যদি এই 15 দিনে না পারে তাহলে সে 60 দিনের মধ্যে পরিশোধ করবে, তখন 50,000, তখন কোনো বার্তা হবে না। এখন এখানে বলেছে ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, এইটুকু কিন্তু একটা করণীয়। ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসা ঋণের ব্যয় বের করো। তার মানে এইটুকুর সাহায্যে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট চাইছে, এখানে শুধুমাত্র কি করতে হবে? এপিআর বের করতে হবে। তারপরে দেখো বলেছে অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এবং কার্যকরী সুদের হার বের করো, অবলিক অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এবং বাৎসরিক সুদের হার বের করে ইন ইচ কেস, প্রত্যেকটাই। তাহলে আমাদের এই দুটা যে আছে এখানে, এটা তো বলেই দিছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, আর একটা হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। অর্থাৎ এখানে করণীয় নাম্বার 1-এ আমরা প্রথমে বের করে নিব কস্ট অফ ট্রেড ক্রেডিট, অর্থাৎ এপিআর, এবং তারপরে এইটারই আবার কি বের করব? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর। আবার একইভাবে 2 নাম্বারের প্রথমে এপিআর বের করব, তারপরে কি বের করব? ইআইআর। তো ঠিক আছে, আমরা অঙ্কটার সলিউশন শুরু করতে পারি। রিকোয়ার্ড নাম্বার 1, শর্তটা উঠাই নিয়েছি 2/10 N45। তাহলে প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট করব। কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে হচ্ছে এপিআর। এপিআর এর সূত্রটা আমরা জানি, সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখন এইটা হলো বার্তার হার, অর্থাৎ এটা হলো কিসের মান? সিডির মান। সিডি সমান আমরা জানি ক্যাশ ডিসকাউন্ট রেট। তাহলে এখানে সাইড নোট দিব হেয়ার। দেখো প্রথমে লিখেছি এপিআর সমান হোয়াট, তারপরে দিয়েছি সিডি। সিডি হচ্ছে কি? ক্যাশ ডিসকাউন্ট রেট, বার্তার হার। এই যে 10 দিনের মধ্যে দিলে 2% বার্তা হবে, তাহলে আমাদের এখানে এই 2% এটা কি? বার্তার হার। আমরা এখানে এটা দিয়ে দিলাম 2। তারপরে দেখো বলছে কি ডিপি, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তাকৃতের সময়। এখানে কয়দিন বার্তাকৃতের সময়? 10, তাহলে এটা হলো ডিসকাউন্ট পিরিয়ড। এরপরে কি আসবে? সিপি। সিপিটা হচ্ছে কি? টোটাল ক্রেডিট পিরিয়ড। আমাদের টোটাল ক্রেডিট পিরিয়ডটা এখানে কত আছে বলো তো? 45 ডেজ, 45 দিন। তাহলে এই যে মানগুলো আমরা এখানে পাইলাম, এখন এই মানটা বসিয়ে দিচ্ছি। এখানে মানটা বসালাম, দেখো মানটা বসিয়ে দিয়েছি। সিডির মান 360, এই যে সিপির মান এবং ডিপির মান। তারপরে এখানে দেখো বসালাম, 2 রাখলাম, এটা থেকে এটা বাদ দিয়ে আসলো 98, তারপরে 360, এটা থেকে এটা বাদ দিয়ে 30 ইন্টু 100। এরপরে এই 2কে এটা দ্বারা ভাগ, 360কে 30 দ্বারা ভাগ, এটা করলে আসলে হচ্ছে এইটা, এটাকে ভাগ দিলে আসে 12 ইন্টু 100। তারপরে এইটা আর এইটা গুণ করে আসছে, এইটা ইন্টু 100 রাখা হয়েছে। এবং তোমরা জানো যে এইটাকে পার্সেন্টেজে রূপান্তর করতে গেলে দশমিকটা 2 ঘর ডানে সরে যায়। এরপরে আমরা এটার কিন্তু এপিআরটা কি হলো? শেষ হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইআইআর। আমরা কি দেখব? এইটারই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর। এই যে ইএআর অবলিক ইআইআর সমান 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আমরা জানি এই হেয়ারটা এখানে দাগ হয়েই আছে। আচ্ছা থাকুক, তাহলে আমরা এখানে লিখব হেয়ার। লেখার পরে আমরা এই আর সমান কি জানি? সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি। এটা কিন্তু আমরা জানি, আমি গতদিন তোমাদের সূত্র দিয়েছিলাম যে এই আর সমান সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি। এই দেখো এখানে এই যে চলে আসো এইখানে এপিআর, এই যে সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডির মান কিন্তু আমি এখানে বের করেছি কত? এই যে আমার কার্সরের দিকে খেয়াল করো, একটু মনোযোগী হও, 0.0204। এই মানটাকে আমরা সোজা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে এন সমান আমরা কি জানি? এই যে 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি। এই যে এখানে দেখো 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি না, এই অংশটা বের করে আমি এখানে 12 নিয়ে আসছি, মানে 12। এখানে 12টা আমি বসিয়ে দিলাম। এবার এই আর এবং এন এর মানটা এই জায়গায় কি করব? বসিয়ে দেব। আর ইআইআর সমান হোয়াট এখানে লিখেছি। আচ্ছা
এই দেখো 1 প্লাস এই মানটা আর এর মান বসিয়েছি, এন এর মানটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে যা হয়েছে এইটা আর এটা যোগ করেছি, পাওয়ার ঠিক রেখেছি, আর বাদ বাকি অংশ ঠিক আছে। এরপরে এখানে এইটার উপরে পাওয়ার করে যা আসবে তোমরা, এটা আমার মনে হয় নিজেরাই তোমরা করতে পারবে, তাই না? এটার উপরে পাওয়ার করলে যা আসে সেটা করে ফেলবে। আর যেহেতু সময় বাঁচানো দরকার আমাদের, আসলে সময় বাঁচানোর জন্য এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবে, করে আমার মেসেঞ্জার গ্রুপে দিবে, অথবা তোমরা নিজেরাই ঠিক করে নিবে। এটা গেল প্রবলেম নাম্বার 2। এর পরবর্তীতে আমরা এইটার আরও একটা অংশ আছে, রিকোয়ার্ড নাম্বার কত আছে এখানে 2, এই যে 3/15 n 60 দিয়ে দিলাম। এই ক্ষেত্রে এপিআরটা বসিয়ে দিয়েছি আমরা, দেখো আগের মতো করি। এবার দেখো তাহলে আমার কি হবে, এখানে এপিআর এর মান আসলো হোয়াট, এবার সিডির মান কত হবে 3 হবে, আর এই যে ডিপির মান কত হবে 15, সিপির মান তাহলে কত হবে 60। এই মানগুলো আমরা এখানে তোমরা এখানে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে এটার করণীয় কি রেজাল্ট আসে সেটা নিজেরা করে নেবে। আচ্ছা, এরপরে দেখো ইএআর বা ইআইআর বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে হেয়ার দিয়ে তোমরা ওইটার অংশ করে নেবে নিজেরা। এর পরবর্তীতে আমাদের প্রবলেম নাম্বার 3। তো যাই হোক, প্রবলেম নাম্বার 3 এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্স, অনেক সময় পরীক্ষায় আসে। ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট অফ 2% অফার্ড ফর পেমেন্ট উইদিন 20 days if debtors normally pay after 45 days। বলছে প্রথমে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট, বাৎসরিক ব্যয় বের করো নগদ বাট্টার হারের। অফারটা কত 2%, যদি 20 দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে 2% কিন্তু বাট্টা হবে। তাহলে 20 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, তাহলে এটা বাট্টাকৃত সময়, অর্থাৎ এটা হলো কিসের মান আমাদের, ওই যে এটা হলো 2 বাট্টার, এটা হলো হচ্ছে সিডির মান ক্যাশ ডিসকাউন্ট রেট, আর এটা কি বাট্টাকৃত সময় ডিপির মান। যদি দেনাদাররা পরিশোধ করে কয় দিনে, 45 দিনে, অর্থাৎ 20 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা হবে। আর দেনাদারদের স্বাভাবিক পরিশোধের সময় 45 দিন, অর্থাৎ 20 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে 45 দিনের মধ্যে সে পরিশোধ করবে। তাহলে এটা কিসের মান আমাদের, সিপির মান, তাই না? এটা হচ্ছে আমাদের সিপির মান। এখন আমরা যেটা করব, হেয়ার আগে আমরা লিখে ফেলেছি এই অঙ্কটা, যেহেতু সাজানো নাই সেই জন্য আগে লিখেছি হেয়ার এপিআর সমান হট, এই যে 2% বাট্টার হার, এটা হলো সিডির মান, এবং এই ডিপির মান হচ্ছে কত, বাট্টাকৃত সময় বা ডিসকাউন্ট পিরিয়ড 20, এবং সিপি মানটা কত হচ্ছে এখানে বলো তো 45 বা 45। এখন দেখো আমাদের এই সূত্রটা আছে, তাহলে এখানে আমরা এই এপিআর এর সূত্রটা, অর্থাৎ এটা এরকম একটা শর্ত আসে, এটা লেখার কিন্তু দরকার নেই, তাও আমি বুঝিয়ে দিয়েছি যে এইটাকে ভাঙালে এরকম একটা শর্ত আসে। তো তোমরা এখন দেখো এপিআর সমান এটা বসিয়ে দিলাম, তাহলে এই মানগুলো যদি এখানে বসানো হয় অবশ্যই তোমরা এপিআর এর মান কত পার্সেন্টেজ আসবে সেটা বের করতে পারবে, ক্যালকুলেশনটা নিজে করে নিবে। এরপরে আমরা চলে যাব প্রবলেম নাম্বার 4। ইউ আর পারচেজিং ফার্নিচার, তুমি আসবাবপত্র কিনবে, অন টার্মস অফ 2/10 নিট 60। শর্ত হচ্ছে 2/10, 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা হবে, তা না হলে কি হবে 60 দিনের মধ্যে দিতেই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে হলো সিডির মান হচ্ছে কত 2 ডিসকাউন্ট রেট, আর ডিপির মান বা ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10, আর সিপির মান হচ্ছে কত 60। ইফ ইউ আর আনএবল টু পে দ্য 10th days, যদি তুমি 10 দিনের মধ্যে না দাও, একটু খেয়াল করো 10 দিনের মধ্যে দিলে বাট্টা হবে। এখন বলতেছে যদি তুমি সমর্থ না হও 10 দিনের মধ্যে দিতে, অর্থাৎ যদি তুমি 10 দিনের মধ্যে না দাও তাহলে কিন্তু আর বাট্টা পাবে না। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট, বাৎসরিক হার কী হবে? ইউ আর পেইং ফর ট্রেড ক্রেডিট, ইউ পে অন দ্য 20th ডে। যদি তুমি এটা পরিশোধ করো কততম দিনে বলো তো, 20তম দিনে। 10 দিনে দিবে না, 20 দিনে পরিশোধ করবা। দেখো 10 দিনে দিবে না, আবার 60 দিন সময়ও নিবে না, কয় দিনের মধ্যে দিয়ে দিবে 20 দিনের মধ্যে। তার মানে কি আমার এইখানে সিপির মানটা আর কত থাকবে না, 60 থাকবে না, এটা হয়ে যাবে কত 20। তারপরে আবার বলছে ইফ ইউ পে অন দ্য 16th ডেজ, যদি তুমি 60 দিনের মধ্যে দাও, তাহলে 60 দিনের মধ্যে দিলে এবার সিপির মান কত থাকবে 60ই থাকবে। আচ্ছা, তাহলে এখন আমাকে যেটা করতে হবে, কস্ট অফ ট্রেড ক্রেডিট রিকোয়ার্ড নাম্বার 1 যেটা সেটা করি, এপিআর সাইড নোটে যাব হেয়ার, তাহলে এখানে এপিআর সমান হোয়াট হবে, সিডির মান কত থাকবে 2 থাকবে। এইবার আমাদের ডিপি ডিসকাউন্ট পিরিয়ড কত থাকবে 10ই থাকবে, আর এই যে 60 থাকবে না, এটার মান কত হবে, সিপির মান 20 হবে। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আশা করি তোমরা এটা করে নিতে পারবা ক্যালকুলেশন। এবার আসি 2 নম্বরে, যদি তুমি কত দিনের মধ্যে দাও 60তম দিনের মধ্যে দাও, তাহলে এখানে তো সবই ঠিক থাকবে, সূত্র এটাই বসবে। এবার এপিআর এর মান হোয়াট, সিডির মান 2,
ডিপির মান কত বসবে 10 আর সিপির মান কত বসবে 60। আশা করি এটার ক্যালকুলেশনটাও তোমরা কি করতে পারবে, নিজেরাই করে নিতে পারবে। ক্যালকুলেশন নিজে করো। আচ্ছা, এবার আসি আমরা আরও একটা অঙ্ক। দেখো বলেছে এখানে লাইম্যান নার্সারিস, এটা একটা প্রতিষ্ঠানের নাম, নার্সারি, পার্সে সিডস, বীজ কিনেছে, কস্টিং টাকা 25,000, যেটার ক্রয় মূল্য 25,000 টাকা, উইথ এ টার্মস অফ 3/15। শর্তটা হচ্ছে কত, 3/15 নিট 30 ইওএম জানুয়ারি 12। তাহলে 3/15 নিট কত 30। তাহলে শর্তটা হলো এরকম যে 15 দিনের মধ্যে দিলে 3% বাটা হবে, আর তা যদি না পারে 30 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। মাস শেষে জানুয়ারির 12 তারিখে সে কিনেছে এটা। এখন বলছে কি, হাউ মাস উইল দ্য ফার্ম পে, ওই ফার্ম কত টাকা পরিশোধ করবে, ইফ ক্যাশ ডিসকাউন্ট ইজ টেকেন, যদি কি করা হয়, নগদ বাট্রা নেওয়া হয়। এখন যদি নগদ বাট্রা নেওয়া হয় তাহলে আমাদের তো এখানে পরিশোধ করার কথা হচ্ছে কত টাকা, 2500 টাকা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর 2500 টাকা পরিশোধ হবে না। তখন কি হবে, 2500 টাকা থেকে 3% বাদ দিয়ে যা হবে সেটা পরিশোধ করা হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে বলেছে হাউ মাস উইল দ্য ফার্ম পে, ওই ফার্ম কয় টাকা পরিশোধ করবে, ইফ ইট টেক দ্য ক্যাশ ডিসকাউন্ট, যদি সে বাট্টা নেয়। এইটুকু একটা। তারপরে আরেকটা করণীয় বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট অফ গিভিং আপ ফর ক্যাশ ডিসকাউন্ট ইউজিং দ্য সিম্পলিফাইড ফর্মুলা, সরল পদ্ধতিতে ব্যয়টা কত হবে এইটা। তাহলে প্রথমে কয় টাকা ওই ফার্ম পরিশোধ করবে, দেখো দ্য ফার্ম উইল পে, মানে এই যে এইটুকুর কিন্তু করণীয়র জন্য কাজ করছি। দ্য ফার্ম উইল পে, ওই ফার্ম পরিশোধ করবে টাকা 25,000 গুণন এই 100 থেকে 3% বাদ যাবে, বাট্টার টাকা বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে তার উপরে 100 গুণন 97% সমান 24,250 টাকা দিবে। এরপরে রেকর্ড নাম্বার 2 বলছে কি, যে এই যে ব্যয়টা কত হবে এখানে, তাহলে ব্যয় হবে আমাদের এপিআর সমান সিডি ডিভাইডেড 100, মানে সিডি দিয়ে সূত্রটা লিখে দিলাম। তাহলে এখানে তো খুব সহজ, হেয়ার এই যে হেয়ার কত হবে 3 হবে হচ্ছে সিডির মান, আর ডিপির মানটা কত হবে আমাদের 15 এবং সিপির মান কত হবে 30। এবার আমরা এই মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশন নিজেরা করতে পারবো আশা করি। এরপরে একটা অঙ্ক দেখো, এ কোম্পানি এক্সটেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি টাকা 10 লাখ অন টার্মস অফ, একটা কোম্পানি 10 লাখ টাকা ধারের সুযোগ নিচ্ছে। শর্তটা হলো 2/10 নিট 45, 2.5/20 নিট 60, তারপরে বলেছে কি 3/10 নিট 60, 2/20 নিট কত 90। এই 4টা শর্ত আছে। এখন বলেছে কি দেখো, ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয় বের করো। তার মানে কি, এইটুকু বলছে এপিআর, তারপরে কি বলেছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকারী সুদের হার বের করো। এরপরে বলছে হুইচ টার্ম অফ দ্য সেলস ইজ বেস্ট টু দ্য বায়ার, ক্রেতার কাছে কোনটা ভালো। এখানে 3টা করণীয়, প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট, তারপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই অঙ্কটা আমি তোমাদের জন্য পুরোটা হোমওয়ার্ক দিব এবং তোমরা দেখবা বইতে উদাহরণে আছে এই ধরনের অঙ্ক, বইটা খুলে একটু দেখবা এবং ওটার সাথে মিলিয়ে নিবে তোমরা। এখানে যেটা করতে হবে, প্রথমে 1 নম্বরে লিখে এই 1-এর জন্য এপিআর বের করব, আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তারপরে 2-এর জন্য এপিআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, 3-এরও করব এপিআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর, 4-এরও করব এপিআর এবং ইআইআর। এরপরে এই 3টার বের করার পরে যেটা ইআইআরটা কি হবে আমাদের, যেটার ইআইআরটা সবচেয়ে কম হবে সেটার জন্য মন্তব্য লিখবে। একদম অঙ্কের লাস্ট লাইনে লিখে দিব যে যদি 2 নম্বরের ইআইআর কম হয় তাহলে লিখে দিব যে কি, এখানে বলেছে যে হুইচ টার্ম অফ সেলস ইজ বেস্ট টু দ্য বায়ার, তাহলে আমরা লিখবো যে টার্মস 2 ইজ দ্য টার্মস অফ সেল 2 ইজ বেস্ট টু দ্য বায়ার, ক্রেতার কাছে 2 নম্বরটাই ভালো। আর যদি 3 নম্বরেরটা আসে তাহলে ওখানে লিখে দেবো শুধু 3। তারপরে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই কয়েকটা অঙ্ক মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার দেখবে, তাহলেই হয়ে যাবে। আজকে তোমাদের এখানে ক্লাস শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে।